গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরা যেরকমই পরিস্থিতি হোক, আমরা সবসময় ভালোই থাকবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে দেখো, এখন ঘড়িতে বাজে 8:15, মানে হচ্ছে পুরো 8টা বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। একটু দেরি করে আজকে কাজ শুরু করছি, কারণ আজকে হচ্ছে আমাদের ওসুজ ওঠার দিন, মানে হচ্ছে ঘাট কাজ যেটাকে বলে আজকে। মানে আজকে আমরা কাচা ধোয়া করে চুল দাড়ি কেটে ওই দাড়ি আমি না, বর কাটবে, মানে নাপিতকে দিয়ে ওই নখ টক ছুঁয়ে ঠুয়ে যে সমস্ত কাজ করে, শ্যাম্পু ট্যাম্পু করবো ফাইনালি। এতদিন পর চুলের যে কি অবস্থা হয়ে রয়েছে সে আর বলার মতো না। মানে শিব ঠাকুরের জট জট পেকে গেছে, শিব ঠাকুরের মতো জটা হয়ে গেছে আর কি। চুল ওই টোবলা করে করে রেখে এইখানটাই আর কি জট পুরো পেকে রয়েছে বোধহয়। চুলটা খুললে শুধু এই দেখো স্প্রিংয়ের মতো চুল দেখা যাচ্ছে, মানে আলাদা করে চুল আর দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো যাই হোক, এখন ফটাফট একটু ছুটি দেখে ওরা ঘুমাচ্ছে। হাজব্যান্ড আজকে ছুটি নিয়েছে, এই সমস্ত প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। ওই জন্য হাজব্যান্ড ছুটি, মেয়ের পড়া নেই কোথাও, ছুটি আজকে দেখে ওরা একটু ঘুমাচ্ছে। আমি কাজ করলে ওদের ঘুম ভেঙে যায়, ওই জন্য একটু 8টা পর্যন্ত আমি অন্যান্য কাজ করছিলাম আর কি। মানে সংসারের কাজ করছিলাম না। তো সেই জন্য একটু দেরি করে আর কি কাজ শুরু করছি আজকে, ওদের যাতে ঘুমে ডিস্টার্ব না হয়, একটা দিন অন্তত ওরা ঘুমাতে পারে। সেই জন্য আজকে একটু দেরি করে স্টার্ট করছি, নাহলে এতক্ষণে তো আমার রান্না বান্না হয়ে যায়। তো যাই হোক, চলো 8টা বাজে, এখন থেকে কাজ স্টার্ট করি। আর বললাম তো আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট, 8:15 মানে পুরো 8টা বাজে। চলো এখন থেকে ফুল এনার্জি নিয়ে একদম কাজে লেগে পড়ি। আর কি কি কাজ করছি অবশ্যই তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব, কারণ আজকে প্রচণ্ড কাজ, প্রচণ্ড কাজ। চলো দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো দেখো, আজকে তো সমস্ত কিছু ক্লিন করার দিন, তাই সবার আগে মানে ঘরের কোনায় একটা এই বালতি রেখে দিয়েছি, কাগজপত্র আর কি, শুকনো জিনিসপত্র ফেলি ওটায়, নোংরা কিচ্ছু না, মানে কাগজপত্র এই ওই সেই চারিদিকে না ছড়িয়ে ঘরে ওখানে জমাই। বালতিটা ভরে গেলে ওখানটা বাইরে পুড়িয়ে দিই আর কি কাগজগুলো। তো সেটাই আর কি ফেলে একেবারে মুছে ঠুচে এই ডাস্টবিনটাকে মেজে ঠেজে নিয়ে এসে বালতিটাকে আর কি, তারপরে ঘর দেখো এখন ভালো করে মুছে টুছে নিলাম, গ্যাস ট্যাস মুছে নিলাম। কালকে তো ভালো করে পয় পরিষ্কার করেছিলাম, আজকে জল দিয়েই মুছে নিলাম। মোছাই রয়েছে, আজকে তো সকালে রান্না বান্না করতে নেই আমাদের, মানে বরের যা যা নিয়ম আছে সেগুলোই করছি, শাশুড়ি মা ফোনে বলে দিচ্ছে সেগুলোই করছি। আর এখন দেখো এক বালতি জামা কাপড় রেগুলারের যেগুলো সেগুলো এখানে ভিজিয়ে দেবো, আর বাথরুমের একটা বালতিতে ভালো জামা কাপড়গুলো সার্ফ এক্সেল দিয়ে ভিজিয়ে দিয়ে এসেছি। তো এগুলোই এখন ভিজিয়ে ঠিজিয়ে দিয়ে তারপরে বাকি কাজকর্ম করব, গাছেদের সবার আগে জল টল দেবো। তো চলো দেখতে থাকো তোমরা সবাই। আর এখন বরমশাই আমার পেছনে লাগতে লাগতে, আর আমি বরমশাইয়ের পেছনে লাগতে লাগতে কাজকর্মগুলো করছি। বরমশাই আমাকে বলছে দেখো ওই যে কাকু, মানে কাকা শ্বশুর আর কি, যে মারা গেছে তার কথা বলছে, যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তুমি ঠিকমতো সব কাজকর্ম করছো কি না। আমি তারপর বরমশাইকে বললাম আমার তো ভূত দেখার অভিজ্ঞতা হয়ে গেছে, ভূতেদের সঙ্গেও কথা বলেছি, আর সন্তোষীমা স্বয়ং এসেছিলো তার সঙ্গেও কথা বলেছি। তো আমাকে ওইসব ভয় দেখিয়ে লাভ নেই। তো সেই কথায় এখন তারপরে বরমশাই হঠাৎ করে চুপ করে গেছে। তো যাই হোক, চলো আজকে আরও একটা ঘটনা, আমার জীবনের সত্যিকারের ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা কি কোনো সময় কোনো ভূতের সঙ্গে গল্প করেছো নাকি? আমি কিন্তু করেছি বন্ধুরা। তো কি গল্প করেছি, কিভাবে করেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, দেখতে থাকো। আর গল্পটা, এটা কোনো গল্প নয়, আমার জীবনের সত্যিকারের ঘটনা। আমি অনেক ঘটনা এরকম আমার ব্লগে শেয়ার করেছি। তো বলে না সব কিছুর একটা ব্যতিক্রম থাকে, তো এটাও আমার জীবনের ব্যতিক্রম আর কি। যে সব কিছুর সম্মুখীন হয়েছি আমি জীবনে, ঠাকুরের সম্মুখীনও হয়েছি আর ভূতেদেরও। তো মা সন্তোষীমা তোমাদের তো বলেছি যে যেদিন ডেলিভারির ডেট ছিল তার আগের দিন সন্তোষীমা এসে রাত্রিবেলা দেখা দিয়ে গেছিলো, মাথায় হাত বুলিয়ে বলে গেছিলো যে তোর চিন্তা নেই, তুই আর তোর বাচ্চা সুস্থভাবে বাড়ি ফিরবি। সেই যেরকম কথা সেরকম কাজ, সুস্থভাবেই আমরা বাড়ি ফিরেছি, তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলো বন্ধুরা। তো চলো এবার একটু ভূতেদের গল্প বলা যাক। তো যেদিন আর কি ভর্তি হয়েছিলাম আমি
সেদিন আমার পরেই না একটা বউ আর কি এসেছিলো ভর্তি হতে। তো বউটারও মানে আমার তখন 10 মাস আর বউটারও ওরকম 9 মাস কি 8 মাস এরকম হবে। কোনো কারণে বউটার পেটের মধ্যে আর কি বেবিটা আর কি মারা গেছে, 3 দিন হয়ে গেছে অলরেডি, কিন্তু বউটা বুঝতে পারেনি সেটা। তো যাই হোক, এবার ওটা তো আর এমনি কিছু হবে না, মানে সিজার করতে হবে, তাকেও সিজার করতে হবে, তো সেই জন্যই আর কি ভর্তি হয়েছিল। আর আমাকে যে বেডটায় দিয়েছিল বেডটার নাম্বার ছিল 13। আর আমি ভর্তি হওয়ার পর না সব আশেপাশে যে বউরা থাকে না তারা এসে গল্প করছিল আমার সঙ্গে, আর বলছিল এই বেডটা না খুব খারাপ, এরকম যে আসে এই বেডটা আর বাঁচে না, তুমি এই বেডটা থেকো না, অন্য বেডে চলে যাও, তোমার বরকে বলে ডাক্তারকে বলে অন্য বেডে চলে যাও। তো এরকম বলছে সবাই বলার পরে পরপরই ওই বউটা আর কি এসছে। তো ওই বউটা মানে খালি না কেন কি জানি বউটা সমানে খালি আমার দিকেই আর কি দেখছে, আমার দিকে তাকিয়ে আছে, মানে আমার পাশের বেডটাই দেওয়া হয়েছিল বউটাকে। তো যাই হোক, ওরকম কীরকম একটা প্রথমে আশ্চর্য লাগছিল, তখন জানতাম না এত কথা। পরে আস্তে আস্তে যখন ওকে ওটিতে নিয়ে যাওয়া হলো, তারপরে আর কি সব বউগুলো বলছিল এরকম যে বউটার বাচ্চাটা মারা গেছে পেটের মধ্যে। তারপরে আর বউটার সঙ্গে দেখা হয়নি, কারণ পরের দিনই আমার ডেলিভারির ডেট ছিল, আমি সেই নিয়ে ব্যস্ত ছিলাম। ভোরবেলায় সকালবেলায় ডেলিভারি হয়েছিল, আমাকেও ভোরবেলায় নিয়ে যাওয়া হয়েছিল, তারপর আর তার সঙ্গে দেখা হয়নি। তো যাই হোক, এখন দেখো আমি ঘরে চলে এসেছি, ঘরের সমস্ত কিছু যা যা আছে সে সমস্ত কিছু এখন মুছে টুছে নিচ্ছি, একেবারে মুছে টুছে নিয়ে তারপরে চাদরটা আর কি পাল্টাবো। চাদরটা তোলার আগে সমস্ত কিছু মুছে নিলাম, পাখাটাও মুছে নিলাম। আর আমার না একটু ডাস্ট অ্যালার্জি আছে, ওই জন্য পাখাটা মুছতে গিয়ে নাকে যাচ্ছিলো, বারবার হাঁচি হচ্ছিলো, কারণ যেখানে যেখানে নোংরা লাগে না আমার গায়ে ফুলে লাল লাল হয়ে যায়। তো ওই জন্য একটুখানি সাবধানে কাজ করতে হয়, কাজ তো করতেই হবে কিন্তু একটু সাবধানে করি। তো যাই হোক, আমি ডিপ ক্লিনিং করছি আর তোমাদের সঙ্গে গল্প করছি, চলো কথাটা কন্টিনিউ করি। তো তারপর কি হয়েছে, বেশ ডেলিভারি হয়ে যাওয়ার প্রায় তো 6-7 দিন রেখে দিয়েছিল হসপিটালে। তো মেয়েকেও প্রায় হওয়ার 3 দিন পরে আমার কাছে দিয়েছিল আর কি। তারপর যখন মেয়েকে যেদিন আর কি দিয়েছিল সেদিন রাত্রিবেলা আমার সঙ্গে আমার মাসি থাকতো, আর দিনের বেলা মা থাকতো, রাতের বেলা মাসি থাকতো। আমার মাসি ভিডিওতে দেখিয়েছিলাম না সেদিন, বাড়িতে গেছিলাম যে মাসিকে দেখিয়েছিলাম, সেই মাসি। আর মেয়ে হওয়ার পরে তো কেবিনে ছিলাম, কেবিনগুলো যে কি ভয়ঙ্কর হসপিটালের, মানে কি বলবো, পুরো ফাঁকা। যারা রয়েছে তারা তো জানো যে কেউ আশেপাশে কাউকে দেখা যায় না, শুধু নিজেকেই দেখা যায়। তো এরকম অবস্থা কেবিনের, আর বাথরুমটাও কেবিনের থেকে অনেকটাই দূরে ছিল। তো দেখো এখন প্রচুর কাছাকাছি করছি, যেহেতু আজকেও কিন্তু কম কাছাকাছি নেই। চাদর থেকে শুরু করে আমরা যা যা পরেছি সমস্ত কিছু সেগুলো কাচ্ছি। তো অনেক কাঁচা দেখে বরমশাই নিজে থেকেই বলল, দাও তুমি কেচে ধুয়ে দাও, আমি মেলে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি একটু কাজ হয়ে যাবে। কারণ প্রচণ্ড রোদ্দুর উঠেছে, দেখতে পাচ্ছ তো, বিছানা চাদর ঠাদর সমস্ত কিছু এক্ষুনি আমাকে কেচে ফেলতে হবে, ওই জিনিসগুলো তো আর রাখতে নেই। তো চলো, বোনাস পেলে কার না ভালো লাগে, এটাও আমার কাছে আমার বোনাসের মতো। তো বললাম ঠিক আছে মেলো, অসুবিধা নেই কোনো। তো চলো, তারপরে কি হয়েছে, টয়লেটে গেছি, টয়লেটে গিয়ে টয়লেট করে, টয়লেটে কাচের গেট, এখন তো হসপিটালগুলো বেশ উন্নত ধরনের হয়েছে, পরিষ্কার কাচের গেট টেট। তো যাই হোক, টয়লেট করে বেরিয়ে এসে ফট করে দেখছি কি সামনে সেই বউটা দাঁড়িয়ে, যে বউটাকে দেখেছিলাম ভর্তি হয়েছিল সেই বউটা দাঁড়িয়ে। তো তখনও দেখছি কি সেই বউটা না ওরকম প্রেগনেন্ট অবস্থায়, যখন যেরকম দেখেছিলাম ওরকম অবস্থায়। তারপর না আমার একটু কেমন যেন লাগলো যে বউটার তো বাচ্চাটা মারা গেছে পেটের মধ্যে, তাহলে এখনও ডেলিভারি হয়নি, ওকে তো সেদিনই নিয়ে গেছিলো ওটিতে, বার করে নেওয়ার কথা। তো যাই হোক, আমি আবার ভাবলাম কি হয়তো বেঁচে গেছে কোনোভাবে বাচ্চাটা, তো সেই জন্য এবার প্রথমে কিছু বলেনি আমাকে, আমার দিকে তাকিয়ে ছিল। তো আমি দেখতে দেখতে আমাকে দেখতে দেখতে আমি যেই চলে যাচ্ছিলাম পাশ কাটিয়ে, তারপরে আমাকে হঠাৎ করে বলল কি যে কী গো, তোমার বাচ্চা হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ, আমার মেয়ে হয়েছে। তারপর হঠাৎ করে বলছে আমাকে দেবে গো তোমার মেয়েটা। আমি না একটু আশ্চর্য হয়ে গেছি শুনে কথাটা। তারপরে আমি পেছন তো ফিরে গেছিলাম যাব বলে। তখন কি হয়েছিল, আমাকে যখন ও ডাকলো তখন না আমি ঘোরার আগে, ওর দিকে তাকানোর আগে আমার কিন্তু দরজার দিকে চোখটা গেছিলো, মানে বাথরুমের দরজার দিকে যেটা ছিল কাচের।
তো বন্ধুরা এখন আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দেখো জামা কাপড় শুকিয়েও গেছে, মানে অর্ধেক শুকনো হয়ে গেছে, সব তুলে নিলাম। কারণ হচ্ছে গিয়ে এখন নাপিতকে ডাকা হয়েছে, বাড়িতে আসবে। আর ওই নখঠক ছুঁয়ে আবার মানে কাটবে না কিছু, বর একদম ইয়ে দিয়ে কেটে এসছে, সেলুন থেকে চুলদারি কেটে এসছে। আর আমরা ঘরেই নখঠক কেটে নিয়েছি, মানে জাস্ট ছুঁয়ে দেবে। ছোঁয়ার পরে তো ধোয়া কিছু ছুঁতে নেই, ওই জন্য আগেই সব ঘরে তুলে দিলাম। আর দেখো বাবা সব হাফ শুকনোরও বেশি হয়েছে, বাইরে কি পরিমাণে যে রোদ্দুর সে আর বলার মতো না। আর জামা যে সকাল কতবার যে জামা ভিজে যাচ্ছে, কতবার যে শুকিয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই। বরমশাই এখন একটু বাজারে গেছিলো চুলদারি কাটতে, আর আসার সময় এই যে লিবন নিয়ে এসছে, কারণ এই যা জট পড়েছে, শিবের জট, এমনি ছাড়বে না, এই লিবন দিয়ে ছাড়াতে হবে জট এখন। তো এই হচ্ছে ব্যাপার, এক্ষুনি আসবে নাপিত। আর এখন বাজে দেখো 12:15, মানে পুরো 12টা বাজে। চলো আমরা স্নান টান করে এসে তারপর দেখা হচ্ছে। ও বাবা আমার মুখ দেখেছো, মনে হচ্ছে যেন তেল মেখেছি, এত মানে তেল বেরোচ্ছে। চলো পরে দেখা হচ্ছে। তো দেখো যেই নাপিতকে দিয়ে আমরা কাজ করাই, আমাদের বাড়ির সমস্ত কাজ উনি করেছেন। উনি না মারা গেছেন, আমরা সেটা জানতাম না। তো যাই হোক ওনার বউকেই আর কি বলে এসেছিলো, তো সেই কাকিমাই আর কি চলে এসছে। তো এখন আমাদের স্নান টান হয়ে গেছে দেখো। আর আমাদের নিয়ম হচ্ছে নতুন জামা প্যান্ট পরতে হবে স্নান করে। তো পয়লা বৈশাখে যেগুলো কিনেছিলাম সেগুলোই সবাই পরে নিয়েছি দেখো। আর এখন আমি তোমাদের সঙ্গে ডিরেক্ট কথাই বলছিলাম, কিন্তু পাখাটা চলছে, এত আওয়াজ হচ্ছে যে আমাকে মিউট করে দিতে হলো আর কি। তো যাই হোক চলো কথাটা কন্টিনিউ করি। তারপরে হচ্ছে গিয়ে গেটের দিকে অত্যাধিক আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমি তো আর কি ছোট থেকে আমার একটা নেশা ছিল গল্পের বই পড়ার। আর আমি ভূতের বই, অ্যাডভেঞ্চার বই এগুলো না খুব পড়তাম। আর ভূতের বই প্রচুর দেখতাম। তো ভূতের বিষয়ে অনেক অভিজ্ঞতা আমার আছে বলতে পারো। তো ফট করে পেছন ঘুরে যেই দেখছি আমি আমাকে দেখতে পাচ্ছি গেটের দরজাটার মধ্যে, কিন্তু ওকে দেখতে পাচ্ছি না আমি। তো ফট করে যেই ঘুরেছি আমি ওর দিকে, ও আমাকে তো ওই কথাটা বললো যে তোমার বাচ্চাটা কি আমাকে দেবে। তারপর আমি কি বলবো না ওকে বুঝতে পারছিলাম না, কিছুক্ষণ চুপ করে তারপর বললাম দেখো আমার তো একটা বাচ্চা হয়েছে, আমার যদি দুটো হতো আমি একটা বাচ্চা তোমাকে দিয়ে দিতাম। আর তুমি চিন্তা করো না, তুমি আবার নিশ্চয়ই মা হবে, তুমি আবার নিশ্চয়ই তোমার ভগবান তোমাকে কোল আলো করে বাচ্চা দেবে। হ্যাঁ, তো এই বলে না ও আমাকে ধরতে যাচ্ছে, কোনোভাবে না হাতটা ঠিক আমার গায়ে লাগাতে পারছে না। মানে এটা আমি বেশ ভালো করে খেয়াল করছিলাম যে ও আমাকে কোনোভাবে ছুঁতে পারছে না। তো যাই হোক এবার আমি না আমার তখন অলরেডি একটু ভয় করছে। এবার আমি তখন ওকে বলছি কি আমি না যাই, বাচ্চাটা একা আছে তো কাঁদছে হয়তো, আমি যাই এরকম বলছি। মানে আমি ওকে কাটিয়ে আর কি ভেতরে চলে যেতে চাইছি, কিন্তু ও না কোনোভাবে কথা বলতে আমাকে ওখানে আটকে রাখতে চাইছে আর কি। কিন্তু ও অনেক চেষ্টা করেও আমার গায়ে হাত দিতে পারছে না, এই কথাটা আমি মানে বেশ বুঝতে পারছি, খেয়াল করছি। তো যাই হোক তখনও ওকে আমি আর কি ওই প্রেগনেন্ট অবস্থায় দেখে মানে এবার তো সবটা ক্লিয়ার হয়ে গেল আমার কাছে যে কিছু একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছে, যার জন্য আর কি মানে ওকে আমি দেখতে পাচ্ছি না আয়নাতে। আর ও এখনও ওই অবস্থায় রয়েছে, কিন্তু আমাকে ওখান থেকে সরে যেতেই হবে, আর ওকে না বুঝতে দিয়েই সরতে হবে। তো যাই হোক কোনোভাবে কাটিয়ে কুটিয়ে ও তো আমাকে ওখান থেকে আসতে দেবে না, কথা বলেই যাচ্ছে সমানে, শোনো না করে যাচ্ছে। তারপর না আমার বাচ্চা কাঁদছে বলে আমি ওখান থেকে রীতিমতো তারপরে সরে এসে তারপর মাসিকে সব কথা বললাম। মাসি বললো আজকে আর বাইরে যাস না। তো তারপরে পরের দিন আমার যে একটা ওইখানে যখন আর কি বাচ্চা হয়নি আমার, তখন একটা মাসি রাখা হয়েছিল। সে মাসি না মেয়েকে খুব ভালোবাসতো, মানে মেয়ের মাথায় এত চুল হয়েছিল, মেয়ে এত লম্বা চওড়া হয়েছিল আমার আর কি। ওকে দেখে মানে মাসি এত রোজ ওকে আদর করতে আসতো, তো রোজ ওকে সাজিয়ে গুছিয়ে দিত, পয় পরিষ্কার করে দিত মাসি এসে। বলতো আমাকে টাকা দিতে হবে না, তোমার মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমি এমনি এসেই করে দিয়ে যাবো। তো সেই মাসিকে পরের দিন যখন জিজ্ঞেস করেছিলাম মাসি এরকম ওইখানে একটা বউ ভর্তি ছিল না, তো ওর কথাটা সবাই আর কি জানতো, যেহেতু এরকম পেটে
পেটের মধ্যেই মারা গেছিলো বাচ্চাটা। তো মাসি তখন বললো, আমি মাসিকে এত কথা বলিনি, মাসিকে বলেছিলাম বউটার কী হয়েছে গো, বউটার কি ওটিতে নিয়ে গেছিলো, তারপর তো আর খবর পেলাম না। তখন মাসি বললো যে ওটিতে নিয়ে যাওয়ার পর বউটাকে মানে সিজার করতে গিয়ে বউটাও মারা গেছিলো আর কি। বউটার যমজ বাচ্চা ছিল পেটের মধ্যে, তো দুজনেই আর কি মারা গেছিলো। তো দুজনকে সিজার করতে গিয়ে বউটাও মারা গেছে। তো এই তারপরে আর কোনো কথা জিজ্ঞেস করিনি, তো পুরোটাই তো আমার কাছে ক্লিয়ার হয়ে গেল তারপরে যে ওটা বউটা ছিল না, বউটার আত্মা ছিল। তো যাই হোক, এই হলো আমার ভূত দেখার অভিজ্ঞতা বন্ধুরা। সেদিনও হয়তো সত্যি কথা বলতে সন্তোষী মাই আমাকে রক্ষা করেছিল, নালে ওর হাত থেকে আমি মুক্তি পেতাম না। সেদিন হয়তো আমাকে আমার বাচ্চাকে দুজনকেই সঙ্গে নিয়ে যেতে। তো দেখো বন্ধুরা, প্রচুর কিছু এনেছে এখানে, বেগুন টেগুন আছে, লঙ্কা টঙ্কা আছে, এই যে লিমকা এনেছে। এখন একটু আমাদের এগুলো খেতে হবে, লিমকা টিমকা খেতে হবে, জানি ওয়েট বেড়ে যাবে এগুলো খেলে, তবু খেতে হবে গরমে শরীরটাকে ভালো রাখতে হলে। আর এটা হচ্ছে অরহর ডাল, এটা হচ্ছে কাবলি চানা, ময়দা এনেছে 2 প্যাকেট এনেছো, এটা হচ্ছে পনির, এটা বেসন, এটা হচ্ছে দই, আর এটা হচ্ছে তেল। আর বিছানা এখনো চাদর পাতা হয়নি বললাম তো। তো চলো এখন আমরা, আরও কিছু আছে ব্যাগে, এই যে চিড়ে এনেছে, চিড়ে দই খেতে হয় এখন আমাদের, স্নান করে চিড়ে দই খাবো। তো দেখো বন্ধুরা, এখন এই যে চিড়ে বাতাসা দই নিয়ে নিয়েছি, এটাই আমাদের খেতে হয় স্নান টান করে, তো সেটাই খাচ্ছি এখন। আর এটা এখন বরমশাই গান শুনছে, ওই জন্য ভয়েস ওভারে কথা বলছি। তো বন্ধুরা দেখো, এই যে খাট খোলা হয়েছে, অর্ধেকটা খোলা হয়েছে, আর অর্ধেকটা মানে এই যে হাফ, এটাকে তুলে রেখে তারপর এই যে বালতি বার করলাম, রান্নার বালতিটা ভেঙে গেছে, বালতি ফালতি সমস্ত কিছু তো এই খাটের মধ্যেই রাখি। প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছ তো, প্রচুর জিনিসপত্র রয়েছে আমার ওই খাটের মধ্যে। তো এই একটা ঘর হলে যা হয় আর কি, সব জিনিসপত্র এই খাটের মধ্যেই রেখে দিয়েছি। আর এই খাট খুলতে হলে সব নামিয়ে এই যে গদি এখানে রেখে সব তুলে, অর্ধেকটা 2 ভাগ করে খোলা যায়, অর্ধেকটা তুলে। আর বড়মশাইকে দেখো ঘেমে পুরো স্নান। তো চলো বন্ধুরা ফটাফট করে করি এবার, এটা বিছানা পেতে তারপর দেখাচ্ছি তোমাদের। তো দেখো বন্ধুরা, এই যে খাটটা চাপা দিয়ে দিয়েছি, চলো এবার বিছানা টিছানা এই যে পেতে ফেলি। তো বন্ধুরা দেখো, এই যে চাদর পেতে দিয়েছি, ইয়েলো কালারের চাদরটা। আর বড়মশা এখন বালিশের ওয়ার পরাচ্ছে, মেয়ে পড়তে বসেছে, আর আমি এখন স্নান করতে যাবো। বাবা যা গরম লাগছে না। তো বন্ধুরা স্নান টান করে এসে পুরোনো নাইটি পরে নিয়েছি, এতেই আরাম লাগছে। নতুন নাইটিতে এই গরমের মধ্যে নতুন জিনিস পরলে যা গরম লাগছে না। আর সেই আজকে প্রচণ্ড রোদ্দুরে অনেকক্ষণ, সেই স্নান টান করার সময় কাছাকাছি করছি, রোদ্দুরে দাঁড়িয়েছিলাম। আর ওতে না আরও গলা টলায় র্যাশ বেরিয়ে গেছে, লাল হয়ে গেছে পুরো গলা, জ্বালা করছে যেন নতুন নাইটিটা ওই গলায় লাগলো। ওই জন্য পুরোনো নাইটি পরে নিয়েছি। আর এখন কফিও করে নিয়েছি। আর এই বেকারির বিস্কুট অনেক কিছু এনেছিল হাজব্যান্ড, এখন ওটাই খুলে নিচ্ছি। খুলে নিয়ে একটু কফি খেয়ে ডিনার বানাবো, অনেক কাজ আছে। এতক্ষণ তো খাট ফাট খুলে একদম ঝেড়ে মুছে, খুলেছে যেহেতু একদম ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। আর গরম যেহেতু ঘর দোর ভালো করে মুছে টুচে পরিষ্কার করলাম। আর কি পরিমাণে যে কেচেছি এখন দেখাতে গেলেও না, মানে আমি পুরো ঢাকা পড়ে যাবো, এত কেচেছি এত কেচেছি। এখন ওইসব ধরলে না ও ভাঁজ করা আর হবে না, বোধহয় রাত্রির 11টা বেজে যাবে, এত পরিমাণে জামা কাপড়। আজকে থাক, কালকে করব। কালকে আবার অনেক কাজ আছে। সকালবেলা 8টার মধ্যে ব্রাহ্মণ আসবে, তার মধ্যে আমাকে সংসারে কাজকর্ম ছেড়ে স্নান করে রেডি থাকতে হবে। সকালে মেয়ের কোচিং আছে, অনেক কাজ আছে। এটা দেখো তিল দেওয়া বিস্কুট, কালো জিরে আর তিল। এটা শরীরের পক্ষেও উপকারী দুটো জিনিসই, কালো জিরে আর তিল। ঠান্ডা লাগলে আর তিল খেলে পেট পরিষ্কার থাকে। যাদের সিস্টেম ক্লিয়ার না, ভোরবেলা উঠে যাদের সিস্টেম ক্লিয়ার হয় না, তাদের জন্য খুব উপকারী তিলটা। আর কালো জিরা ঠান্ডা ফান্ডা লাগলে তার জন্য তো খুবই ভালো। তো এই জন্য এই বিস্কুটগুলো এমনিতেও খেতে ভালো, বেকারির বিস্কুটগুলো। তো এই জন্য আমরা এগুলো খাই একটু। বেকারির বিস্কুট খেতে খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমরা এখন একটু কফিটা খেয়ে নিই। তো দেখো এখন আমরা একটু আয়েস পায়েস করে চা খাচ্ছি আর গল্প করছি। সারাদিন প্রচুর খাটনি হয়েছে এই গরমে, বুঝতেই পারছো এখন শরীরের কি অবস্থা। তবু এখন আবার ডিনার বানাতে হবে, এটা আমাদের নিয়ম, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তো বন্ধুরা, ভগবানের ওপর যদি বিশ্বাস রাখা যায়
আর একটু সাহস যদি জোগাড় করতে পারো তাহলে যে কোনো বিপদের মধ্যে যে কোনো পরিস্থিতিতে কিন্তু সেই পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করা যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। অগাধ বিশ্বাস ছিল আমার ছোট্টবেলা থেকে মা কালীর ওপর। মা কালীর পুজো করতাম। আর যেদিন মেয়ে হয়েছে সেদিন ছিল কালী পুজোর পরের দিন। তো দেখো এখন যা যা গ্রসারি আইটেমগুলো এনেছিল বর দোকানের জিনিসপত্র সেগুলো ঢেলে নিচ্ছি। আর এদিকে রান্নাও কিন্তু অলরেডি এখন বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে কাজগুলো করে নিচ্ছি, এক কাজে দু কাজ হয়ে যাবে। এভাবেই কাজের ফাঁকে কাজ করে নিই যাতে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, পরিপাটিভাবেও করা যায়। তো ছোট থেকে মা কালীর উপোস করতাম, নির্জলা উপোস যাকে বলে। পরের দিন যতক্ষণ না অমাবস্যা কাটতো ততক্ষণ পর্যন্ত উপোস করে থাকতাম। তো সেই উপোস বিফলে যায়নি বন্ধুরা। তো কালী পুজোর দিন যখন হাসপাতালে ভর্তি হয়েছিলাম মাকে ডাকছিলাম যে মা এমন কোনো বছর যায়নি যে তোমার উপোস করিনি যে বছর, আজকে তুমি আমাকে হাসপাতালে আটকে রাখলে। তো পরের দিনই কিন্তু অমাবস্যা ছাড়ার পর মেয়ে হয়েছিল। তো বন্ধুরা দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম, অনেক দিন পর ফোড়ন দেওয়া জিনিস খাবো। আর এই যে তেঁতুলের কাতটা বার করে রেখেছি, এখন এটা দিয়ে দেবো। অনেক দিন পর ফোড়ন দেওয়া জিনিস খাবো। আজকে আমাদের নিয়ম হচ্ছে নিরামিষই খেতে হবে, কিন্তু তেল মশলা দিয়ে আর কি ফোড়ন দিয়ে খাবার খেতে হবে। ওই জন্য অরহর ডাল টক দিয়ে করে ফেললাম তেঁতুল দিয়ে। আর এদিকে ভাত হয়ে গেছে, ফ্যানটা গালবো। আর এদিকে দেখো বেসনটা ভিজিয়ে রেখেছি চালের গুঁড়ো দিয়ে একটু সেট হওয়ার জন্য। আর বেগুন কাটবো, বেগুনি করব। তো এই হবে সিম্পল মেনু, বেগুনি, অরহর ডাল আর ভাত। ডালটা এখন ফুটুক। তো দেখো ডাল ভাত তো হয়ে গেছে, বেগুনিগুলো গরম গরম ভেজে নিয়ে আমরা ডিনারটা করে নেব। আমার অনেক ছোট ছোট বোনেরা আছো, অনেক দিদিভাইরা আছো যারা আমার জীবনের সত্য ঘটনাগুলো যখন আমি আমার ব্লগে শেয়ার করেছিলাম তোমরা খুব পছন্দ করেছো, আরও জানাতে বলেছো। তো তাদের জন্যই আর কি জানিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো এই হচ্ছে বেগুনি, কিছুটা আমি ভাজলাম, এবার কিছুটা বরমশাই ভাজতে বসেছে। এই যে দুজনে মিলে কাজ করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। সারাদিন প্রচুর খাটনি গেছে আসলে। কিছুটা করে আমি উঠে গেলাম, বরমশাই বললো দাও আমি ভেজে দিচ্ছি। মিলেমিশে কাজ করলে যে কোনো কাজ তাড়াতাড়ি হয়ে যায়, করতেও ভালো লাগে, তাই না বলো? চলো দেখো বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর একটু বেসন বেঁচে গেছে। আজকের কোনো জিনিস আর কি রেখে দিতে নেই, ওই জন্য ওটা দিয়ে ফুলুরি করা হচ্ছে। ছড়িয়ে গেল তো যাই হোক, ওটা একটু ছড়িয়ে গেছে, এই ফুলুরিটা সুন্দর হয়েছে। অনেকটা রাত হয়ে গেছে তো তাই বরমশাই আর কি প্রথম ফুলুরিটা ঠিক হয়েছে, পরেরটা তাড়াহুড়া করতে গিয়ে একটু ছড়িয়ে গেছে। ও ঠিক আছে করে দিচ্ছে আমার, এই না অনেক। তো দেখো এখন একটু কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে নেবো, আর সাথে মিষ্টি ছিল ওটা কোনোভাবে স্কিপ করে গেছে। তো বন্ধুরা এখন অনেকটা টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর চোখুক টোকুক একটু ধুয়ে আসলাম, কারণ যা গরম, তার মধ্যে আবার এই রাত্রিরে রান্না করলাম, অবস্থা এখন বেহাল। আর আমার না কোনো দিন এই এত অ্যাডভেস্টারের ঘরে থাকলে কি হবে, এই এত প্রচণ্ড গরমেও কোনো দিন ঘামাচি হয়নি, কোনো দিন। কিন্তু আজকে রোদ্দুরে এত পরিমাণে কেচেছি না, এত পরিমাণে কেচেছি দেখো র্যাশ বেরিয়ে গেছে, লাল হয়ে গেছে। ইয়েতে বোঝা যাচ্ছে না, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু একদম পুরো লাল হয়ে গেছে। গলার এইটুকু পোর্শনই হয়েছে, প্রচণ্ড ঘামটা আসলে গড়িয়ে গড়িয়ে এখান দিয়ে পড়ছে তো, আর র্যাশ বেরিয়ে গেছে, লাল হয়ে গেছে পুরো। সকাল থেকে প্রচুর কাজ ছিল, প্রচুর ব্যস্ত ছিলাম আজকে। সকালবেলা এত লিবন টিবন তো মাখলাম, কিন্তু চুল আসানোর সময় পাইনি এখনও পর্যন্ত। প্রচুর কাজ। আর যা জামা কাপড় মানে কেচেছি না আজকে, ভাঁজ করতে বোধহয় একদিন পুরো সময় লাগবে। এখন অনেকটা টাইম হয়ে গেছে, 12:15 বাজে, মানে হচ্ছে 11:30। আর এই ফ্যানটা ছাড়া এখন থাকা যাচ্ছে না এক সেকেন্ড ঘরে। আর এখনও জানলা খোলা দেখো, ও বাবা। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।